আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের চতুর্থ সেশন তথ্য অনুসন্ধান এই সেশনের সকল ছক পূরণ করব ইনশাল্লাহ। তো ছক পূরণ করার জন্য যে কথাগুলো পড়তে হবে সেটাই পড়তেছি আমি। মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে ১ নম্বর এখানে বলা রয়েছে, আমরা যখন কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নেব তখন লক্ষ্য রাখব ওই ব্যক্তি তথ্যটির সাথে সম্পর্কিত কিনা, অর্থাৎ ওই ব্যক্তি তথ্যটির ব্যাপারে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কিনা। যেমন একজন ব্যক্তি যিনি কখনো কম্পিউটার ব্যবহার করেননি তাকে আমরা জিজ্ঞাসা করি না যে কম্পিউটারে কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত। তেমন একজন ডাক্তারের কাছে আমরা জানতে চাইব না, তো কি জানতে চাইব না, একটি নমুনা উত্তর তোমাদের দেখিয়ে দিই। তো আমরা ডাক্তারের কাছে জানতে চাইব না যে একটি বিল্ডিং তৈরিতে কি কি উপাদান লাগে। তো আরো অন্য কিছু জানতে চাইবো না, এরকম দেওয়াই যায় নমুনা উত্তর। ২ নম্বরটার দিকে খেয়াল করো, কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়ার সময় তার মতামতের চেয়ে প্রকৃত সত্য বা ফ্যাক্টকে গুরুত্ব দেব। মতামত হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা যা অনুভূতির প্রকাশ করে, আর অন্যদিকে ফ্যাক্ট হচ্ছে প্রমাণযোগ্য তথ্য। যেমন মতামত হচ্ছে আজকে অনেক গরম পড়েছে, আর ফ্যাক্ট হচ্ছে আজকের দিনের তাপমাত্রা ৩৬°C। তো এখানে দেখো বলা রয়েছে মতামত হচ্ছে শ্রমের মজুরি বৃদ্ধি পেয়েছে, আর ফ্যাক্ট হতে পারে ১০০ টাকা বেড়েছে, ৫০% বেড়েছে। তো যে কোনো একটা হতে পারে। আমি তোমাদের একটা নমুনা উত্তর দেখিয়ে দিই। এখানে দেখো শ্রমের মজুরি ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে, এটা তোমরা দিতে পারো। এবার ৩ নম্বরটার দিক খেয়াল করো। ৩ নম্বরে বলা রয়েছে ব্যক্তি যে উৎসের উপর ভিত্তি করে তথ্য দিচ্ছে সেই উৎসটি যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা সেটিও দেখা জরুরি। যেমন কোনো ব্যক্তি এসে বললেন, বাজারে গিয়ে শুনলাম দেশে ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এখানে উৎস হচ্ছে বাজার, যেটি কোনো সুনির্দিষ্ট নির্ভরযোগ্য উৎস নয়। এখানে নির্ভরযোগ্য উৎস হতে পারে আজ ২০ তারিখ টেলিভিশনের ৮টার সংবাদে একটি প্রতিবেদনে দেখালো দেশে ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। অনির্ভরযোগ্য উৎস হলো গতকাল ইন্টারনেটে দেখলাম ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়েছেন। তো নির্ভরযোগ্য উৎস হচ্ছে একটা, তোমাদের নির্ভরযোগ্য উৎস লিখতে হবে, এখানে লিখে উদাহরণ দিতে হবে। তো ৩ নম্বরে লিখেছি নামক পত্রিকায় দেখলাম ব্যক্তি পুরস্কার পেয়েছে। তো একটা সোর্স থাকতে হবে। এবার ৪ নম্বরটার দিকে খেয়াল করো, যখন কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো উৎসের উপর ভিত্তি করে তথ্য দেয় তখন উৎসটি সত্যি ওই তথ্য দিয়েছে কিনা তা আমরা যাচাই করতে পারি। আর সুনির্দিষ্ট উৎস উল্লেখ না করলে যাচাই করা সম্ভব হয় না। যেমন একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর ছবি পাঠিয়ে বিভিন্ন জনকে বললেন শিশুকে চৌরাস্তার মোড়ে পাওয়া গেছে, তার বাবা মাকে খুঁজে পেতে বেশি বেশি পোস্টটি শেয়ার করুন। শিশুটির ছবিতে আর কোনো লেখা বা তথ্য উল্লেখ নেই। আর কি কি তথ্য থাকলে আমরা শিশুটির এই ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতে পারতাম? তো এখানে কিছু একটা লিখতে হবে। তো নমুনা একটা উত্তর দেখে নাও। ৪ নম্বর এখানে লেখা হয়েছে তার পিতামাতা তাকে ফিরে পেতে কোনো থানায় যোগাযোগ করবেন। এবার পরবর্তী যেটা রয়েছে সেটার দিকে খেয়াল করব। ৫ নম্বর প্রেক্ষাপট, পরিস্থিতি, সময়, স্থান ইত্যাদির ভিন্নতার ওপর কোন তথ্য ভিন্ন বা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তাই কোনো তথ্য নেওয়ার সময় একজন ব্যক্তি কোনো প্রসঙ্গ যখন তথ্যটি দিচ্ছে সেটি বুঝে তথ্য নিতে হবে বা ব্যবহার করতে হবে। যেমন তুমি ইন্টারনেটে সার্চ করে ২০১৪ সালের একটি সংবাদ থেকে জানতে পারলে বাংলাদেশের ১০টি শিক্ষা বোর্ড, কিন্তু বর্তমানে সঠিক তথ্য হচ্ছে বাংলাদেশে ১১টি শিক্ষা বোর্ড। তোমার তথ্যটি কি ভুল? হ্যাঁ, তোমার তথ্যটি বর্তমান সময়ের সাপেক্ষে ভুল। তোমার তথ্যটি ছিল ২০১৪ সালের, বর্তমান তথ্যটি ২০২৩ সালের। এ ধরনের আরও একটি উদাহরণ দিই। তো এখানে আমরা কি লিখতে পারি সেটা দেখিয়ে দিই। ৫ নম্বর এখানে লেখা হয়েছে ২০১৩ সালে দেশে বিভাগ ছিল ৭টি, ২০১৬ সালে দেশে বিভাগ সংখ্যা হয় ৮টি। তার পরবর্তী যে বাড়ির কাজটা রয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। উপরের বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বাড়িতে যার যার দলগত চিহ্নিত সমস্যাটির সমাধান খুঁজতে তথ্য অনুসন্ধান করব।
নিচের ঘরে লিখবো আমাদের সমস্যা সমাধানের জন্য কি কি তথ্য পেয়েছি। তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো। আমরা পূর্বে যে সমস্যাটি নির্ধারণ করেছিলাম সেটির আলোকে সমাধানের যে যে উপায় খুঁজে পেলাম সেটা লিখবো এখানে। দেখো বাড়ির কাজের সমাধান। আমাদের সমস্যা, বড় ভাই অথবা বোনের পড়া বুঝতে সমস্যা হয়, মোবাইল ফোনের গেমে আসক্ত ও শিক্ষকের হোমওয়ার্ক ঠিকমতো করতে পারে না। সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম, 1 নম্বর, যেহেতু পড়া বুঝতে সমস্যা হয় তাই ভালো টিউশনির ব্যবস্থা করা। 2 নম্বর, ভালো টিউশনির ব্যবস্থা করলে শিক্ষকের হোমওয়ার্কগুলো ঠিকমতো করতে পারবে। 3 নম্বর, মোবাইল ফোনের আসক্তি কমাতে অভিভাবকের সচেতন হতে হবে। এই হচ্ছে বাড়ির কাজের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে সেশন 5 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।